আমার বিরুদ্ধে একটা মামলা চলছে। সুতরাং আমি কি এখন বলিতে পারি যে সরকার ব্যর্থ? বললে তো আমাকে মামলাতে তো আরো অনেক কিছু হয়তো তখন উনারা বলবেন, "এই যে দেখেন, উনি তো এইটাই মনে করে সেইজন্যই তো উনি উৎখাতের ষড়যন্ত্র করছেন।" আপনারা জানেন এই সরকারের কি অবস্থা? সবাই জানে। বাংলাদেশের প্রতিটি মানুষ জানে, সারা বিশ্ব জানে। সরকার কেমন চলেছে, কি হয়েছে দেশে, কতজন লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, কত মাজারে হাঙ্গামা করা হয়েছে, কত বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। এই সবই আছে সকলের সামনে। সবাই জানেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে মোটিভেশন, তাদের যে নেতৃত্ব দেওয়ার বিষয় ছিল সেটা আমরা কতদূর দিতে পেরেছি। আপনি এই নির্বাচনে তো ৯ লাখের মতো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা থাকবেন। আমাদের যিনি উপদেষ্টা, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বা ওই যে শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা, তিনি তো বলেছেন যে আমাদের ৯ লক্ষ থাকবে এবং যেসব অস্ত্র লুটপাট হয়ে গেছে সেগুলো ফেরত না আসলেও কোনো অসুবিধা নেই। সেগুলো নাকি আগামী নির্বাচনে ব্যবহার করা হবে না। তো এই যে এরকম ধ্যান ধারণার মধ্য দিয়ে আমরা তো চলছি। তো সুতরাং কেমন আছি এটা বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। আমি শুরুতে আপনার পর্দায় দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় বাদ, এবং আপনারা জানেন যে কোথা থেকে কি ঘটেছে। আমাদের সবার প্রিয় মানুষ, সবার প্রিয় আলোচক, সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শকরা এর মধ্যে ধন্যবাদ আপনার কিছু পূর্ণিয়া। কথা আপনি কেমন আছেন? আমি ভালো আছি। খুব স্বাভাবিকভাবেই যা ঘটে গেছে, আমি একটু ভূমিকা চিন্তা করে রেখেছি আপনাকে, যেটা আমার বলার আছে। আপনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন। আমাদের এই প্রজন্ম আপনাদেরকে আমার যতটুকু মাথায় মুকুট করে রাখা যায়, মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছেন। এরপর কি এবার আবার অস্ত্র হাতে নিয়েছিলেন? ডক্টর ইউনূস সাহেবকে ফেলে দিতে চেয়েছিলেন? আপনি তো সন্ত্রাস বিরোধী আইনে আপনাকে তুলে নিয়ে গেল হঠাৎ করে চিলের মতো করে। কেমন ছিলেন, কেমন আছে, কি ঘটেছিল একটু আগে অবশ্যই এই সময়টা জেনে রাখা ভালো। জানতে চাই অবশ্যই। না, আমি তো একজন এখন সাধারণ মানুষ। ৭১ মুক্তিযুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার তো কারণ ছিল। সবাই আমরা জানি কি কারণে আমরা অস্ত্র তুলে নিয়েছিলাম। পাকিস্তান পাকিস্তানিরা বা হানাদার পাকিস্তানিরা আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। সুতরাং আমাদেরকে সেলফ ডিফেন্স এর কারণেই সেই যুদ্ধটা করতে হয়েছে এবং একটা স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। আর এখন তো অস্ত্র তুলে নেওয়ার প্রশ্ন ওঠে না। কেন আমরা একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করছি। সেই লড়াই তো সশস্ত্র সংগ্রাম করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এবং আমাদের যে ঘটনা ঘটেছে এবং ৫ই আগস্টে যে ছাত্র গণ-অভ্যুত্থান ঘটেছে, সেই গণ-অভ্যুত্থানের যে চাহিদা বা স্বপ্ন বা আকাঙ্ক্ষা, সেটা ছিল একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। সুতরাং মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কাউকে অস্ত্র তুলে নিতে হবে এটা ভাবাও যায় না। আ এখানে যে ঘটনাটা ঘটেছিল আমরা আমরা সবাই জানি। সেটা হলো যে মঞ্চ ৭১ নামে একটা সংগঠন আমাদের বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটা আলোচনার আয়োজন করেছিল। একটা রাউন্ড টেবল আলোচনার মতো। এবং সেটা রিপোর্টার্স ইউনিটি নামে একটা জায়গায় তাদের আমরা সবাই জানি তাদের অফিসটা কোথায় এবং তাদের একটা অডিটোরিয়াম আছে যেটা ভাড়া দেওয়া হয়। সেখানে এই প্রতিদিন প্রতি সপ্তাহে এরকম অনুষ্ঠান হয় এবং অনেকে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। দেশের পরিস্থিতি, রাজনীতি, ভোট, নির্বাচন, সংস্কার অনেক কিছুই আলোচনার মধ্যে থাকে। তো সেইরকম একটা আলোচনা আয়োজন করা হয়েছিল। সেই আলোচনা অনুষ্ঠান এ কিছু লোক যে তারা মব করে এবং এই যে মবের মুল্লুকের যে বিষয়টা আছে সেটা তারা প্রমাণ করে যে মব করেই অনেক কিছু করা যায় এবং তারা কিছু মানুষকে আটকে রাখে। পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করতে আসে। তো এখন উদ্ধার করতে এসে রাতের বেলা গভীর রাতে আপনি জানেন গভীর রাতে ১৬ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তো যারা মব করেছিল তাদের বিরুদ্ধে আসলে কোনো মামলা এখনো হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে আমাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। পটুয়াখালীতে নিজস্ব রিসর্ট থেকে ভূঁইয়া শফিকুল ইসলাম নামে আরেকজন সচিবকে গ্রেফতার করা হয় এবং আমরা এখন জামিনে বাইরে আছি। কোর্টে মামলা আছে। আমাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। সেখানে মামলার বিবরণ তো আছেই। সেই এফআইআর কি আছে আমরা সবাই জানি। সন্ত্রাস দমন আইন এবং হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে সরকার উৎখাতের ষড়যন্ত্র। আমি ব্যক্তিগতভাবে বা আমরা কেউই আ আমাদের সকলের সাথেই আলোচনা হয়েছে। সকলকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন। সকলেই অলমোস্ট অনেকেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তো এই যে তাদের বিরুদ্ধে যে মামলা, এই মামলা তো আ আমরা সবাই জানি, জাতি জানে এবং সারা বিশ্ব জানে যে এই মামলাটা অকারণে একটা মামলা দেওয়া হয়েছে হয়রানি করার জন্য। তো ঠিক আছে এখন মামলা চলছে, মামলা তদন্তাধীন আছে। বিচারাধীন
হয়নি এখনো, কেন বিচারাধীন তখনই বলতে পারবো যখন আদালত এই যে মামলার অভিযোগ পত্র গ্রহণ করবে। তো মামলার তো কোনো অভিযোগপত্র এখনো দাখিল করা হয়নি, সুতরাং বিচারাধীন বিষয় হলে কথা বলতাম না, বাট এটা একটা অন্যায় মামলা এইটুক বলতে পারি, এবং এটা আমাদের উপর জেল- একটা নির্যাতন। জেলে তো বহু লোকজন এখন, রাজনৈতিক লোক, আওয়ামী লীগের লোকজন গিজ গিজ করছে। এর বাইরেও ধরেন প্রফেসর কলিমুল্লাহর মতন মানুষ, বিভিন্ন সেক্টরের মানুষ আছেন জেলে। তারা কেমন আছেন, কেমন জেলখানা যে দেখলেন? ঢাকা, আমি কেরানীগঞ্জ জেলখানা ছিলাম, ওখানকার যে মানে তাদের যে জেলখানে যত লোককে রাখা যায় ৩,৫০০-এর মতো, সেখানে ৯,০০০-এর বেশি এখন অভিযুক্ত মানুষ এবং কয়েদি আছেন। আপনি বুঝতেই পারতেছেন জেলখানায় কত কষ্ট করছে মানুষজন। কারণ আপনি যদি ৩ গুণ মানুষ থাকে ধারণ ক্ষমতার, তাহলে এটা জেল কর্তৃপক্ষের জন্য খুব কঠিন হয়ে যায় এগুলো মেইনটেইন করা এবং সুবিধাদি দেওয়া। জেলখানাটা সুন্দর। বিগত সরকারের আমলে জেলখানাটা তৈরি করা হয়। মানে আমাদের যে ঢাকার যে পুরানো জেলখানা ছিল তার চেয়ে অনেক বড় এলাকা নিয়ে জেলখানাটা গড়ে তোলা হয়েছে। সুন্দর, সুন্দর বিল্ডিং আছে। সুতরাং কিন্তু ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ থাকার জন্য জেল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন। জেল কর্তৃপক্ষ যেসব সুবিধা দেওয়ার কথা, সেসব সুবিধা দেওয়ার ব্যাপারে হয়তো তাদের অনেক অসুবিধা হচ্ছে। সুতরাং অভিযুক্তরা, আসামিরা বা কয়েদিরা যাদের জেল-টেল হয়ে গিয়েছে, শাস্তি হয়ে গেছে, তারা কষ্টে আছেন, এইটুকু আমি আপনাকে বলতে পারি। আর যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা তারা কি ওখানে তাদেরকে যে কারণে মনস্তাত্ত্বিক ভাবে ভেঙে ফেলার জন্য, সেটা কি সফলতা পাচ্ছে মনে হচ্ছে? যে রাজনৈতিক ভাবে বন্দী করে রাখা, এই যে ১ বছর বছর যাচ্ছে, হত্যা মামলা বা যে কোনো একটা দোষ আওয়ামী লীগ বলে ঢুকিয়ে রেখে দেওয়া, এটা তো নিশ্চয়ই তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল করার জন্য। সেরকম কি মনে হয়েছে? রাজনীতিবিদদের জন্য একটা কথা, যে রাজনীতিবিদদের তো এরকম সমস্যার সম্মুখীন হতে হবে। আসলে বাংলাদেশের জন্মের পর থেকে রাজবন্দী বলে তো কিছু আমরা দেখি না। মানে আমরা ওই যে ধারণাটা থেকে সরে গেছি। আমরা বিশেষ ক্ষমতা আইন আছে, আমরা ডিটেনশন করতাম, সেই ডিটেনশন আগে দেওয়া হতো। এখন সন্ত্রাস দমন আইন আছে, নানান আইন আছে। আপনি যেকোনো আইনে, এবং এই যে হত্যা মামলার কথা আপনি বললেন, বা যেকোনো মামলাতে আপনি ঠিক রাজনৈতিক বন্দী হিসেবে কাউকে এখন রাখা হয় না। প্রত্যেকেই কোনো না কোনো অপরাধের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তারা এই অপরাধ করেছেন, কেউ হত্যা করেছেন, কেউ চুরি করেছেন, কেউ এই উৎখাতের ষড়যন্ত্র করেছেন, কেউ সন্ত্রাস করেছেন, কেউ ঝটিকা মিছিল করছেন, সেটাও সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। সুতরাং রাজবন্দী বলে জেলখানায় কিছু আছে বলে আমার মনে হয়নি। আমরা কেউই রাজবন্দী ছিলাম না। আমরা প্রত্যেকেই, যারাই আছেন এখন, সেটা বিভিন্ন দলের লোক হতে পারে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন আছে, তাদেরকে তো ফ্যাসিস্ট পার্টির লোকজন বলেন সবাই। আপনারা তাই সেসব বিষয় নিয়ে তো আলোচনা করেন। ফ্যাসিবাদের দোসর এরকম করে তাদেরকে বিভিন্ন অভিযোগে আটক রাখা হচ্ছে। এবং তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য আহ, এটা করা হচ্ছে কিনা এটা তারা হয়তো ভালো বলতে পারেন, কিন্তু মনোবল তাদের ভাঙবে কেন? তারা যখন রাজনীতি করতে আসছেন, নিশ্চয়ই তারা এর আগে তো অন্য দলের লোকেরাও জেলখানায় ছিলেন। তাতে কি তাদের মনোবল ভেঙে যায় নাকি? যারা রাজনীতি করেন তাদের মনোবল অনেক শক্ত থাকার কথা। সুতরাং তাদের মনোবল নিশ্চয়ই শক্ত আছে। বাট অনেকে বৃদ্ধ মানুষ, বয়স অনেক বেশি। যেমন প্রাক্তন প্রধান বিচারপতি আছেন। আ তাদের বয়স, তার বয়স তো অনেক বেশি। ৮০ বেশি বয়সের অনেকে আছেন। ৭৫ এর বেশি বয়সের অনেকে আছেন যাদের নানান অসুখ-বিসুখ আছে। তারা কষ্টে আছেন। আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি সব খোঁজ খবরই এর মধ্যে পেয়েছেন, রাখছেন। গণভোট বাংলাদেশে একটা হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের সাথে। ডক্টর ইউনূস জাতিকে হায়ের পক্ষে ভোট দিতে বলেছেন। এ নিয়ে বহু বিতর্ক আছে। পাশাপাশি না জিতে যেতে পারে এরকম একটা, বলতে পারেন যে নায়ের জোয়ার, ইলেকশনে একটা জোয়ার আসে না, আগে নৌকার জোয়ার ছিল, এবার ধানের শীষের জোয়ার, সেরকম নায়ের জোয়ারের মুখে পড়েছে কিনা সরকার। এবং এই যে গণভোটটা হচ্ছে, এই গণভোটটাকে আপনি কিভাবে দেখছেন? তারা তো বলছে যে গণভোটে না জিতালে দেশ ফেসিবাদের চক্কর থেকে বেরোতে পারবে না। না, না জিতলে ফেসিবাদ ফিরে আসবে। পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, একটা গণভোট তো হচ্ছে, পুরা বিষয়টাকে দেখার জন্য আরেকটু সময় লাগবে। ১ম বিষয়টা হচ্ছে যে এই গণভোট যখন হয়, বা আমাদের দেশে ৩ টা গণভোটের তো নজির আছে। জেনারেল জিয়া সাহেবের সময় একটা হয়েছিল, জেনারেল এরশাদ সাহেবের সময় একটা হয়েছে। আমাদের বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন 91 এ, তখন একটা গণভোট আয়োজন করা হয়েছিল। তো গণভোট কেমন হয়, গণভোটে কি হয়, আর আমি যেহেতু এই চাকরিতে ছিলাম ১৯৮৩ সালের পরে আমার এটা দেখার সৌভাগ্য হয়েছে। সুতরাং আমি দেখেছি যে গণভোটে আসলে মানুষ ভোট দিতে চায় না, ভোট দিতে আসে না। এবার যেহেতু জাতীয় নির্বাচনের সাথে গণভোট হচ্ছে, সুতরাং জাতীয় নির্বাচনের জন্য যে মানুষগুলো যাবে তারা নিশ্চয়ই ওই ব্যালট পেপারটাও ব্যবহার করবেন।
এইখানে হা কিংবা না, এখন ধরেন গণভোটের প্রশ্ন থাকে খুব সহজ, সাধারণ কোশ্চেন। আমি এইভাবে এটা করতে চাই, আপনারা সমর্থন করেন কিনা? আমি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি অথবা ইয়ার পার্লামেন্টারি পদ্ধতিতে যেতে চাই, প্রেসিডেন্সিয়াল পদ্ধতির ব্যাপারে আপনি এটা সমর্থন করেন কিনা? খুব সিম্পল কোশ্চেন এবং সেখানে ভোটারদের জন্য সুবিধা হয়। আপনি যে গণভোট এখন আয়োজন করা হচ্ছে সেটাতে স্বাধীন মালিক সাহেব যেটা ব্যবচ্ছেদ করেছেন আমিও দেখেছি। সেখানে ৪৮ টির বেশি প্রশ্ন আছে। এখন সব ৪৮ টি প্রশ্নের ব্যাপারে সবাই একমত হবেন এরকম ভাবার কোনো কারণ নেই। আমি হয়তো ৪০ টার ব্যাপারে একমত হতে পারি। বাকি ৮ টার ব্যাপারে আমার অবজারভেশন থাকতে পারে। বাট সেখানে তো এই সুযোগটা নাই এবং এই প্রশ্নগুলো বোঝা, প্রশ্নগুলো বুঝে ভোট দেওয়া আমাদের যে ভোটাররা আছে তাদের পক্ষে কতখানি সম্ভব হবে। যেটা দেখেছি জুয়ার নায়ের পক্ষে তো আমি এখনো কাউকে কথা বলতে দেখিনি। বাট হায়ের পক্ষে সরকার, সরকার নিজেই, সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টা এবং সরকারি যত অফিস আদালত, সরকারি ব্যাংক সবখানেই তো গণভোটের জন্য প্রচারণা চলছে এবং সরকারের কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারীরা গণভোটে হার পক্ষে প্রচার চালাচ্ছেন। সেখানে একটা বিতর্ক বা একটা আলোচনা আসতেই পারে যে বা না এটাতে সরকারি কর্মচারীদের এই ধরনের অংশগ্রহণ থাকবে কিনা। সেখানে কেউ বলতে পারেন যে সরকারি কর্মচারী তো ভোটার, সুতরাং উনি তো ভোট দিতে যাবেন। হ্যাঁ, উনি ভোট দিতে যাবেন, উনি হায়ের পক্ষে ভোট দিতে পারেন, নায়ের পক্ষে দিতে পারেন। কিন্তু উনাকে প্রচারে ব্যবহার করা হবে কেন? কারণ হচ্ছে যে উনি তো জনগণের পয়সায় উনার বেতন ভাতা চলে এবং এই জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেটার ইচ্ছার প্রতিফলন জনগণ যেভাবে দিবেন সেটা দেন। সো এইখানে একটা বিতর্ক হয়তো সৃষ্টি হবে যে সরকার নিজেই হায়ের পক্ষে আছে। আর সরকার হায়ের পক্ষে থাকার কারণও আছে। কেন সরকার মনে করে যে এই সংস্কার তাদের একটা প্রায়োরিটি এবং তারা এই সংস্কারটা বাস্তবায়ন করতে চান। অন্যদিকে যে সবচেয়ে বড় দল এখন আছে বাংলাদেশের, সক্রিয় যে দল বিএনপি, তাদের তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। এই ৪৮ টার মধ্যে হয়তো প্রায় ৩০ টার বেশি বিষয়ে তাদের দ্বিমত আছে। তো এই সব মিলিয়ে গণভোটটা কেমন হবে এবং গণভোটে আপনি যেটা বললেন, হা না জিতলে ফ্যাসিবাদ ফিরে আসবে। এরকমটা আমি মনে করি না। বাট গণভোটটা কেমন হবে এটা খুবই ভাবনার বিষয়। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হবে, ভবিষ্যতেও হবে। এখন আলাপ আলোচনা চলছে। সুতরাং এবং গণভোট কি এই সরকার গণভোট করতে পারে কিনা এটাও একটা প্রশ্ন আসছে। আমি আগের যে গণভোটগুলোর কথা বললাম তখন কিন্তু একটা নির্বাচিত পার্লামেন্ট বা নির্বাচিত একটা সরকার তারা এই গণভোটগুলোর আয়োজন করেছিলেন অথবা অনির্বাচিত সরকার। সুতরাং গণভোটটা কিভাবে আইনসিদ্ধ হবে সেটাও একটা দেখার বিষয় আছে। আপনি জানেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হওয়ার কথা, কিন্তু সারা দেশের মানুষের মধ্যে মানে পলিটিক্যাল কিছু মানুষও গভর্নমেন্ট ছাড়া, গভর্নমেন্ট বারবার বলে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা একদিন আগেও না পরেও না, কিন্তু মানুষ কোথাও যেন কনফিডেন্ট হতে পারছে না যে এই নির্বাচনটা হচ্ছে। প্লাস চারদিকে নানান সন্দেহ, নানান গুজব, আর গণভোটের সাথে এটা একটু গুলিয়ে গেল কিনা, এবং আপনার এই ভোটটা নিয়ে এই সরকার কতটা সক্ষম এই ভোটটা তুলে আনার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক বিদ্বেষ। এনসিপির মতো সংগঠন দেখেন এখন বলছে যে তারা যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে। এই প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে আপনি কতটা কনফিডেন্ট, এবং এই সরকার আমাদের সামনে তো নির্বাচনটা একটা আমাদের সামনে তো একটা ডেট আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং অলরেডি শিডিউল ঘোষণা করা হয়েছে। যারা নির্বাচন করতে চান তারা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখও শেষ হয়ে গেছে। এখন তাদেরকে প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রতীক নিয়ে তারা মাঠে হয়তো যাবেন। আম যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এই ভোটের জন্য যে খুব একটা জোয়ার বা ভোটের জন্য মানুষের খুব একটা উৎসাহ সেরকমটা দেখা যাচ্ছে না। এটা একটা বড় জিনিস যে আমরা এখন উৎসাহ দেখতে পারিনি। তো উৎসাহ দেখতে পারিনি হয়তো, মানে যারা ভোট করবেন তারা মাঠে নাই এজন্য উৎসাহটা এখন আমরা টের পাচ্ছি না বা চোখে দেখতে পাচ্ছি না। সেটা একটা হতে পারে। এটার জন্য আরো ২-১ দিন অপেক্ষা করলে আমরা বুঝবো। এর পরের প্রশ্নটা হলো যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে ভোট হবে কিনা এটা যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর ভোট সুষ্ঠুভাবে হবে কিনা এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেটার ব্যাপারেই আপনি বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে এনসিপি তারা যেকোনো সময় ভোট থেকে সরে যেতে পারে বলেছে। এনসিপি তো জামাত জোটের সাথে আছে। তাহলে এনসিপির কথাটা কি জোটের কথা কিনা সেটাও আমরা এখনো পরিষ্কার হতে পারিনি। জামাত কি করবে সেটা আমরা জানি না। ইসলামী আন্দোলন কি করবে সেটা আমরা জানি না। সুতরাং এই যে ভোটের ব্যাপারটার যে ভারসাম্য নেই, নির্বাচন জি, কমিশন আমি কাকে যাবো বলছে একটু তো জি,
জি, আমি জানতে চাই একটু আওয়ামী লীগ প্রসঙ্গে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও, আওয়ামী লীগ ভোটে না থাকলেও কোথায় যেন আছে। এবং খুব দ্রুততম সময় আওয়ামী লীগের এই সরকার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না, যদিও তিনি আমেরিকায় গিয়ে বলেছিলেন, এটা মোটামুটি এখন পরিষ্কার। কিন্তু আন্তর্জাতিক চাপের যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, কবে নাগাদ আওয়ামী লীগের উপর চাপ, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠতে পারে বলে আপনার ধারণা? উঠবে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেটা হলো যে এই ভোটটা যদি হয় 12 তারিখে, আওয়ামী লীগের ভোট কি প্রভাব ফেলবে? আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ঝুঁকতে পারে বলে আপনার ধারণা? আওয়ামী লীগ তো এখনো তার সিদ্ধান্ত দেয়নি যে তারা ভোটে অংশগ্রহণ করবে কিনা। মানে যদি তারা দলগতভাবে অংশগ্রহণ করতে না পারে, তাদের ভোটারদের প্রতি কোনো নির্দেশনা বোধহয় এখনো আসেনি তাদের। আর আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ একটা দল, সুতরাং আমরা এখন আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা করাটা কতটুকু বা এটা বৈধতা বিষয়ে কি আসবে কিনা জানি না। বাট আওয়ামী লীগ এখন নির্বাচনে নাই। নির্বাচনে তাদের তো একটা একটা সাপোর্ট তো অবশ্যই আছে, তাদের অনেক কোটি কোটি তাদের সমর্থক আছেন, তাই না? সেটা আমরা দেখেছি বিভিন্ন, এখন 91 সাল থেকে এখন পর্যন্ত যদি আমরা অ্যানালাইসিস করি, 2008 সাল পর্যন্ত যদি দেখি, তাহলে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক মানুষ আওয়ামী লীগের সাপোর্ট আছেন এবং তাদের মার্কায় ভোট দিয়েছেন। তো তারা কি করবেন এটা এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি সিদ্ধান্ত দেন সেটার উপর নির্ভর করবে। বাট ভোটের সময় তো উৎসাহ উদ্দীপনা যদি সৃষ্টি হয়, উৎসব সৃষ্টি হয়, তখন অনেকেই ভোট দিতে যেতে পারেন। বাট আওয়ামী লীগের লোকেরা যাবেন কিনা সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে তারা ভোট দিতে যাবেন কিনা। এবং তারা অন্য কোনো দলকে সমর্থন করবেন কিনা সেটাও ওর জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অতি শীঘ্র চলে যাচ্ছে, কার্যক্রম নিষেধাজ্ঞা, সেরকমটা এখন মনে হচ্ছে না। কারণ এখন তো নির্বাচন শিডিউল এবং যে স্টেজে নির্বাচন গিয়েছে, সেই স্টেজে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, তাহলে তো আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তো সেইখানে আপনার একটা প্রশ্ন যে আপনি বিদেশিদের কথা বললেন, যাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা এবং আমাদের দেশে যেমন বদিউল আলম মজুমদার সাহেব, যারা এই ভোট-টোট নিয়ে অনেক কথা বলেন, যারা think tank এবং যিনি নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশন হয়েছিল তার প্রধান ছিলেন, তিনিও এর আগে গত ১০ বছর ধরে আমরা দেখেছি এবং তার সাথে অনেক আলোচনায় আমিও বসেছিলাম। আপনিও জানেন। সবসময় আমরা বলেছি যে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। যে আওয়ামী লীগ আমলে যে ভোটগুলো হয়েছে সেখানে বিএনপি অংশগ্রহণ না করায় ইনক্লুসিভ নির্বাচন হয়নি। সো ২৬ এর যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করার তো সুযোগটা একটু সীমিত হয়ে গিয়েছে। তারপরে আমাদের বিভিন্ন বিদেশি সংস্থা এরকমটা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন না হলেও যদি ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ করে, সেটাই একটা ইনক্লুসিভ নির্বাচন। তো সেটা তো বিগত সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা, উনি এটাই বলতেন যে কে আসলো না আসলো তাতে কিছু আসে যায় না। যদি ভোটাররা আসে তাতে বুঝা যাবে যে ভোটাররা এটা নির্বাচনে অংশ নিয়েছে। তো সেখানে যদি আমরা একটা পার্সেন্টেজ এর কথা চিন্তা করি, ২০০৮ এ ৮৭% ভোটার ভোট দিতে এসেছিল এবং এভারেজ বাংলাদেশে ৭৫, ৭৬, ৭৮ মানে ৭০ এর উপরে ভোট থাকে। তো ৭০ এর উপরে ভোটাররা ভোট দিতে আসবেন কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো তখন হবে যে হ্যাঁ, ৭০% মানুষ যখন ভোট দেয় তখন তো বলতেই হবে যে হ্যাঁ, অধিকাংশ মানুষ ভোট দিতে এসেছিল এবং সুতরাং নির্বাচনে মানুষের উৎসাহ ছিল, মানুষের অংশগ্রহণ ছিল। হয়তো কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ। এখন দেখেন, দেখতে পারি, আমরা অপেক্ষা করতে পারি যে আমাদের এই ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কতজন ভোট দিতে আসেন। নিশ্চয়ই বর্তমান সরকার এমনটা করবে না যে ভোট দিলেন ১০০ জন মানুষ আর উনারা কাউন্ট করে দেখিয়ে দেবেন ১২০০, ১৪০০ বা ২০০০ মানুষ ভোট দিয়েছে। এমনটা এই সরকার করবেন বলে আমি মনে করি না। মনে করছি না এখনো। বাট ভোটের দিন বুঝা যাবে এবং আপনারা তো আছেন, মিডিয়ার লোকজন আছে, অনেক লোক। এখন তো আমাদের হাতে সোশ্যাল মিডিয়া খুবই স্ট্রং। প্রত্যেকের হাতে একটা করে ক্যামেরা আছে এবং প্রত্যেকেই একজন করে সাংবাদিক। হ্যাঁ? প্রত্যেকের একটা নিজস্ব পোর্টাল আছে, নিউজ পোর্টাল আছে। সুতরাং আপনি তো ভোটের দিন কতজন লোক ভোট দিতে গেল, ভোটার কত আর কুকুরের সংখ্যা কত, এটা আপনারা বের করতে পারবেন। সুতরাং আমরা ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করি, দেখি কত পার্সেন্ট মানুষ ভোট দিতে যায়। অনুষ্ঠানে আমরা প্রায় শেষ প্রান্তে, আমি আরেকটা বিষয় দিয়ে শেষ করবো। আমার মূল প্রশ্নটা আপনার কাছে জানতে চাইবো যে এই যে 17 মাস গেল ডক্টর ইউনূস সরকারের, এই 17 মাসকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে সফলতা কি আপনার চোখে, সফলতা কি এবং ব্যর্থতা, ভুল ত্রুটি কি কি, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি ছোট্ট করে আগে এটা একটু জেনে নিতে চাই, এটা একটা সম্পূরক প্রশ্ন দিয়ে আমি শেষ করবো।
না, একটা সরকার তো একদম শতভাগ সফল হবে এরকম ভাবার, চিন্তা করার কোনো কারণ নেই। বাংলাদেশে অবশ্য আমরা সব কথায়, কথায় বলি শতভাগ, শতাব্দীর শ্রেষ্ঠ সব জিনিস করব আমরা। একেবারে সবকিছু নতুন না। তো এটা হলো রাজনৈতিক rhetoric এর মতো। আসলে ৯০% ৮৫% বা ৮০% একটা থ্রেশহোল্ড এ সফলতা পেলেও পেতে পারেন। আমি এই কথাটার সরাসরি উত্তর না দিয়ে আমি স্বাধীন মালিকের যদি কথাটা ধরি, উনি বলেছেন ওরা 2nd, 3rd ডিভিশনের মাঝামাঝি অবস্থানে আছে। তো সফলতা কিছু নেই এরকম বলা যাবে না। বাট সরকার কেমন চলেছে, গত ১৭ মাস কেমন চলছে, সকলেই সরকারের দুর্বলতাগুলো অনেকেই তুলে ধরেছেন। অনেক আলোচনা হয়েছে। এমনিতে আমি সরকার উৎখাতের ষড়যন্ত্রের সাথে যুক্ত আছি। এখন তাদের আমার সম্পূরক প্রশ্নটা হচ্ছে, এই যদি হয় সরকারের সরকারকে নিয়ে মূল্যায়ন, সাধারণের মূল্যায়ন আরো বেশি করা, আপনি তো এখন সাধারণ না, কারণ এই সরকারের চোখে আপনি সন্ত্রাসী, আপনি বলেই দিলেন। তো সাধারণের মূল্যায়নটা আরো একটু বেশি রকম খারাপ দিকে যায়, ওটা 3rd ডিভিশন বোধহয় ক্রস করে গেছে। আমার প্রশ্নটা হলো মানে যে 3rd এই যদি ডিভিশনের হয়, নিচে যাচ্ছে। এরকম মনে হচ্ছে 3rd ডিভিশনেরও নিচে। এটা মানে ৫ এটা মার্ক সবচেয়ে পাচ্ছে না। ভালো বলে, ঢাকায় অটো যারা চলে, অটোতে যারা চলে, সিএনজি তে যারা চলে, তারা খুব ভালো জানে, সিএনজি চালকরা খুব বড় রাজনীতি বিশ্লেষক, এখন রিক্সা চালকরা হুম। তারা এটা খুব ভালো মূল্যায়ন করে। তো আমি জানতে চাই যে এই জাতীয় সরকারের সফলতা আর এই যে যা যা করেছে লিস্টে যেগুলো চলছে, আমাদের এর আগে যেসব সরকারি বিদায় হয়েছে, বিদায়ের লগ্নটা এবং এর পরে তাদের টিকে থাকার লক্ষণটা ভালো না। এই ক্যাবিনেট, এই সরকার, এই এনসিপি, এই সমন্বয়ক, তারা কি ক্ষমতা ছাড়ার পরে এই দেশে ভালোভাবে থাকবেন বা এই দেশে থাকবেন কিনা, কি মনে হয় আপনার? তারা, তাদের যে আমল নামা, তারা কি খুব কমফোর্টেবল বা কি সময়টা থাকতে পারবেন বলে আপনি মনে করেন? দেখেন, প্রত্যেকের কমফোর্ট নির্ভর করবে যদি আইনের শাসন থাকে। তাহলে আইন অনুযায়ী সবকিছুর বিচার বিবেচনা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রত্যাশা যে দেশে ১২ই ফেব্রুয়ারিতে যদি কোনো নির্বাচন হয় এবং নির্বাচনের পরে যদি একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেন, সেই সরকার নিশ্চয়ই আইন অনুসারে সব বিষয়ে ব্যবস্থা নেবেন। এবং আইনে যার যে ব্যবস্থা নেওয়ার সেটা যদি নেন, তাহলে সকলের জন্য কমফোর্ট। কমফোর্ট নাই এরকম বলা যাবে না। বাট যদি আইনের বাইরে চলে যায় কিছু, সেটা কারোর জন্য কমফোর্টেবল হবে না। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে আগামী নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশের দিকে হাঁটা শুরু করুক এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। সকলে যেন সুবিচার পায়। আইনের চোখে সবাই যেন সমান থাকে। সেরকম একটা ভাবনা আমি আছে আমার এবং আমি সেটা চাই। এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছিল সেটাও তো এইরকমই। যে আমরা একটা মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এবং বাংলাদেশ যাতে লক্ষ কোটি নিরন্ন মানুষ আছে, সেই মানুষগুলো যেন আরো ভালো থাকতে পারে। এটা যেন দুর্নীতির স্বর্গরাজ্য না হয়, লুণ্ঠনের স্বর্গরাজ্য না হয়। এটার জন্য একটা মবের মুল্লুক না হয়ে যায়। এখানে যেন আইনের শাসন থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আইনের শাসন থাকলে সকলেই কমফোর্টে থাকবেন। যার যা অপরাধ, যার যা আ আমলনামা, সেই আমলনামা অনুযায়ী আইন তার পথ খুঁজে নেবে, আইন তার ব্যবস্থা নেবে। সেই পথেই যেন আমরা সবাই থাকি। কাউকে যেন পালিয়ে যেতে না হয়। কাউকে যেন আমাদের মতো আ হয়রানির শিকার না হতে হয়। সেটাই আমাদের কামনা থাকবে। আমার কামনা বিশেষ করে থাকবে সেটা। অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আবুল আলম শহীদ খান। আমি শুধু এটুকুই প্রত্যাশা করব যে আপনি জেলে যাওয়ার আগের লাস্ট শোটা আমার এখানে ছিল, এবার ফার্স্ট শোটাও আমরা আপনার, আমাদের দর্শকরা আপনাকে পেল, আর যেন এটা রিপিট না হয় আর কি, সেই প্রত্যাশা আমাদের ধন্যবাদ সুস্থতার আপনাকে। সাথে। আপনার জন্য অনেক ফুলেল শুভেচ্ছা। আর যেন যেতে না হয় এবং এই যে হয়রানিমূলক মামলাটা যেন সরকার প্রত্যাহার করে নেন। যদি সরকারের কেউ এগুলো শুনেন, এটা যে হয়রানিমূলক মিথ্যা মামলা এটা সরকার জানে, সরকারের লোকেরা জানেন। সুতরাং তারা এই মামলাটা প্রত্যাহার করেও নিতে পারেন। জি, আমরাও সেটা প্রত্যাশা করব। আপনার জন্য শুভেচ্ছা থাকলে, একটা নতুন সময় আপনি আবার পা দিয়েছেন, আপনার সফলতা, দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।